মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেল। ইরা আর অতনুর দেখা সাক্ষাৎ নেই। কলেজ শুরুর প্রথম দিনেই ভুল বোঝাবুঝি। সেই ভুল বোঝাবুঝি কাটতে দুদিন, তারপর এর তাড়াতাড়ি কলেজ শেষ তো ওর কলেজ নেই। এর কলেজ শেষে প্ল্যান আছে তো ওর কলেজে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। অতনুর কলেজে আরও অনেক বন্ধু হয়েছে। একদিন তো ওদের স্কুলের কাবেরীকেও দেখেছে কলেজে, যদিও কাবেরীর সঙ্গে কথা হয়নি অতনুর। অতনু ক্লাস থাকলে কলেজে যায়। একবার মেঘুদার দোকানে ঢু মারে। সন্ধে নামার আগে বাড়ি ফিরে আসে। সন্ধে কোনো না কোনো টিউশন থাকে, পড়িয়ে একেবারে 8টা কিংবা 8:30টায় বাড়ি ফেরে। তারপর নিজে পড়তে বসে। ছুটির দিনে অবশ্য অনেকটাই সময় পেয়ে যায়, খুব একটা চাপ হয় না। ইরার সঙ্গে কথাবার্তা হয় টেক্সট মেসেজে, কিন্তু তাতে আর কতটুকুই বা কথা হয়। কথার থেকে বেশি ঝামেলা হয় সেখানে। ইরার এখন নতুন একটা সমস্যা হয়েছে। অতনু কিছু বললেই ইরা ঘুরিয়ে জিজ্ঞেস করে, আগে বলিসনি কেন? এ এক অদ্ভুত রোগ। থেকে থেকেই ইরার এখন মনে হয় অতনু ওকে সবকিছু বলছে না, কিংবা কিছু লুকোনোর চেষ্টা করছে। কিন্তু ফোনে কাউকে আগাপাস্তলা বলা কি সম্ভব? আর সব ঘটনা কি বলার মতো ঘটে নাকি? গত সপ্তাহে হোঁচট খেয়েছিল অতনু, কিন্তু সেটা কি আর ইরাকে বলার মতো কথা? এখন যেহেতু পায়ে ব্যথা ব্যথা করছে ভীষণ, বলেছে ইরাকে। ইরা বেশ ভালোভাবেই জিজ্ঞেস করলো প্রথমে, আগে লেগেছে বোধহয়, খেয়াল করিসনি হয়তো, মনে করে দেখ তো, হোঁচট টোচট খেয়েছিস এর মধ্যে? অতনু খানিক ভেবে বলল গত সপ্তাহের কথা। তাতেই ইরা একেবারে খেপে গেল। মেজাজ তিরিক্ষি করে বলল, বলিসনি কেন আমায়? হ্যাঁ, আমায় বললে তো আমি তখনই কোনো জেল বা স্প্রে সাজেস্ট করতাম। আজ আর তাহলে ভুগতে হতো না। অতনু রীতিমতো বিরক্ত হয়ে গেল। এটা কোনো লজিক হতে পারে? একে তো পায়ে ব্যথা, তার মধ্যে এই সব জ্ঞান। দুবার হ্যাঁ হু করে উত্তর দেওয়া বন্ধ করে দিল অতনু। কিন্তু দিন দিন সমস্যা বেড়েই যাচ্ছিল। কলেজের মাঠে একদিন বিকেলে একটু ব্যাট ধরেছিল অতনু। ব্যাটে বলে সুন্দর কানেক্ট করতে দেখে ওকে টুর্নামেন্টে খেলার জন্য বলে সুকুমার। সুকুমার আপাতত ওদের ফার্স্ট ইয়ার জেনারেল টিমের ক্যাপ্টেন, কিন্তু অতনু আদৌ খেলবে কিনা তখনও ঠিক করেনি। আর যে জিনিস নিজেই জানে না তা অন্যকে জানাবে কি করে? যথারীতি এই কনফিউশন নিয়েই কলেজ গেল অতনু, কিন্তু সেখানে গিয়ে নিস্তার নেই। ফার্স্ট ইয়ার জেনারেলের টিমই হয়েছে অতনুকে নিয়ে। খেলা দেখার জন্য মাঠে গিয়েছিল অতনু অর্কর সঙ্গে। হঠাৎ সুকুমার এসে বলল, ভাই তাড়াতাড়ি রেডি হয়ে নে, ফার্স্ট ডাউন নামবি। অতনু কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু অর্ক ওকে থামিয়ে দিল। আগ বাড়িয়ে নিজেই বলল সুকুমারকে, তুই যা, অতনু 5 মিনিটে আসছে। তারপর অতনুর দিকে তাকিয়ে পেপটক জাতীয় কিছু বলার চেষ্টা করছিল। অতনু অর্ককে থামিয়ে বলল, দাঁড়া 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 দাঁড়া, তোকে কিছু বলতে হবে না, আমি যাচ্ছি। টসে ব্যাট পেল ফার্স্ট ইয়ার। 20 ওভারের ম্যাচ। প্রথম উইকেট পড়ল 3 ওভারের মাথায়। স্কোরবোর্ডে রান 24। রান ঠিক আছে, কিন্তু এভাবে উইকেট পড়তে শুরু করলে তাড়াতাড়ি গুটিয়ে যাবে। তারপরেই নামলো অতনু। রানিং বিটুইন দ্য উইকেটস বজায় রেখে একটা ভালো মতো ইনিংস তৈরি করল। দরকারে 4 কিংবা ছক্কাও হাঁকাচ্ছিল। 20 ওভারের শেষে রান দাঁড়ালো 188, উইকেট 5টা। 63 রান করেছে শ্রীমান অতনু। কিন্তু রান করলেই তো হবে না, রান আটকাতেও হবে। ফিল্ডিং করতে নামলো অতনু। সেই স্লিপে দাঁড়ালো। প্রতিটা বল ফলো করা আর হাঁটু ভাঁজ করে দাঁড়িয়ে থাকা। 2-1খানা ঝাঁপিয়ে আটকানো। সায়েন্স অনার্সের দলটা শুরু থেকেই ধুঁকছিল। একটা উইকেট আর অনেক রান বাকি ছিল। সেই সময় স্লিপে একটা ক্যাচ মিস করলে সমস্যা কিছুই হতো না, কিন্তু তাও ক্যাচ কি ছাড়া যায়? শরীরটাকে ছুঁড়ে দিল অতনু। এবারে আর মিস টাইমিং হয়নি, বল একেবারে হাতের মধ্যে। কিন্তু কুনুয়ের কাজটা ছড়ে গেল ওর। ফার্স্ট এড বক্স কাছেই থাকে, কিন্তু কি হলো কে জানে। আচমকা বাউন্ডারি লাইন থেকে একটা মেয়ে দৌড়ে এলো। মেয়েটাকে দেখতে বেশ সুন্দর, একে ফর্সা, তার উপরে চোখে চশমা। সে একেবারে তুলকালাম অবস্থা।
মেয়েটাকে আগে কখনো দেখেনি অতনু, কিংবা দেখে থাকলেও স্বপ্নে। 7 সাগর আর 13 নদীর পারে মেয়েটা বাউন্ডারি লাইন টপকে এলো, স্যাভলন নিয়ে কুনুইটা ওয়াশ করে দিল, লাল ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। চারিদিকে তখন প্রথম ম্যাচ জিতে যাওয়ার উচ্ছ্বাস চলছে, কিন্তু সেই আনন্দের সঙ্গে অতনু মানিয়ে নিতে পারছিল না একেবারেই। এইসব ফার্স্ট এডের ফলে গোটা পৃথিবী যেন স্লো মোশনে চলতে শুরু করেছে, কিন্তু মেয়েটার নাম অবধি যে জানা হলো না। বাড়ি ফিরেই ইরার টেক্সট, হাউ ওয়াজ দ্য ডে? অতনু বেশ গদগদ হয়েই উত্তর দিল, দারুণ রে, টুর্নামেন্টের ব্যাট ছিল, হাফ সেঞ্চুরি বাগিয়েছি, জিতেও গেছি। ইরা ঘুরিয়ে জিজ্ঞেস করলো, আর ক্যাচটার কথা বল, যেটার জন্য গ্যালারি থেকে লোকজন ছুটে এলো। চমকে গেল অতনু, অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই কি করে জানলি? রিপ্লাই না পেয়ে সরাসরি ফোন করলো ইরাকে। ইরা ফোন ধরেই জিজ্ঞেস করলো, ব্যাপার কি? এই তো দিব্যি ফোন করার সময় হয় তোর, এমনি সময় তো আর ফোন করিস না। অতনু প্রাণপণে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলল, নির্জলা উপোস করে কেউ যদি মরে যায় তার মুখে কি জল দেবে না কেউ? ইরা তাতে আরও তেলে বেগুনে রেগে গেল। ফোনের মধ্যেই চিৎকার করে বলল, থাম, আলতু ফালতু বকিস না, তোর একটা হাত ভাঙা, তুই ভুলে গেছিস। কালকেও তো আমায় বললি না যে তুই ক্রিকেট খেলবি। অতনু কি বলবে বুঝতে পারল না, তবে শেষবার গর্জে উঠল, আরে আমি তো নিজেই জানতাম না আমি ক্রিকেট খেলবো। খানিকক্ষণ চুপ থাকলো ইরা, তারপর ফের জিজ্ঞেস করলো, তাহলে কখন জানতে পারলি তুই খেলছিস? যখন গ্যালারি থেকে রূপা হাত নাড়াচ্ছিল? আর কতবার আকাশ থেকে পড়বে অতনু নিজেই জানে না। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, রূপা? রূপাকে? কেন, তুই চিনিস না রূপাকে? যে এসে তোর হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। আমাকে তো কাবেরী বললি, তোর গায়ে যেন ঢলে ঢলে পড়ছিল। বেশ তো আনন্দে আছিস, আমি নেই, দিন তো তোর দারুণ কাটবেই। এদিকে L238 থেকে নামবার সময় আমার পার্স চুরি হয়ে গেছে, জানিস কিছু? জিজ্ঞেস করেছিস কখনো? হ্যাঁ, কিরে চুপ করে আছিস কেন, বল কিরে? একটানা সবকিছু বলে থামল ইরা। অতনু বুঝলো ওর সমস্ত কথা বলাই সার, কিছুই মাথায় ঢোকেনি ইরার। আর এ কেমন ধারা বিচার? অতনু যা জানবে না তা অতনুর লুকিয়ে যাওয়া, আর ইরার যা কিছু অতনু জানতে পারবে না তা অতনু জানতে না চাওয়ার জন্য হয়েছে। আর ইরার যে পার্স চুরি গেছে সেটা ইরা না বললে অতনু জানবে কি করে? আর কাবেরী ওর খবর ইরাকে দেয় কেন? কাবেরী কি ইরার স্পাইগিরি করছে? একটা হাফ সেঞ্চুরি করা সুন্দর দিন ফালতু ঝগড়ায় মাটি হয়ে গেল। বিরক্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে গেল অতনু। জানলার দিকে তাকিয়ে চারিদিক কেমন অন্ধকার লাগছিল অতনুর। অল্প বোধহয় কান্নাও পাচ্ছিল। সিগারেট ধরালো শেষমেশ। ঠোঁটে আলোর উৎস থেকে অন্ধকারে মিশে যাচ্ছিল ধোঁয়া, গায়েব হয়ে যাচ্ছিল অতীতের জমানো সমস্ত বিশ্বাস। ভেঙে পড়ছিল ভীষণ শক্ত ভিতের লম্বা সব ইমারত। নিজেকে পাগল পাগল লাগছিল অতনুর, তবু কিছুতেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল না। জানলা দিয়ে একভাবে তাকিয়ে রইল অতনু। আস্তে আস্তে সমস্যা বেরিয়ে যাচ্ছিল। সমস্ত কথাই গিয়ে শেষ হচ্ছিল ঝগড়ায়। সেই ঝগড়া চলতো 2-3 দিন ধরে। সেই ঝামেলা মিটতে না মিটতেই আবার একটা ঝামেলা বেঁধে যেত। এরকম এক অদ্ভুত সার্কেলে ঘুরছিল পুরো ব্যাপারটা। অতনু রীতিমতো বিরক্ত লাগছিল, কিন্তু কোনো বোঝাপড়াতেও আসা সম্ভব হচ্ছিল না। একদিন দেখাও করলো দুজন, পার্ক স্ট্রিটের কাছে ছোট্ট একটা ক্যাফে, নাম একান্তে। একান্তে 2-1 কথা বলে নেওয়া ঠিক। সন্ধেটা ভালোই কাটলো দুজনের, দিব্যি অনেক গল্প হলো। শেষের দিকে ইরা বেশ কাতরভাবেই বলল, আমি খুব জ্বালাই না এখন। অতনু অনেকক্ষণ ইরার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর চোখ নামিয়ে ইরার হাতের আঙুলগুলো নিয়ে খেলছিল অন্যমনস্কভাবে। আচমকা সে খেলা থামিয়ে বলল, আমরা তো কোনোদিন এমন ছিলাম না, বল এমন কেন হয়ে যাচ্ছে সব দিন দিন? আমি কেন বোঝাতে পারি না তোকে কিছু? ইরা অতনুর হাতে 2বার চাপড় মেরে বলল, তোর বোকা ছেলে,
আসলে আমার ভয় হয় যদি হারিয়ে ফেলি। অতনু কথার পিঠে প্রশ্ন ছুড়ে দেয়, কি হারানোর কথা বলছিস তুই? সব তো হারিয়েই গেছে। আমাদের পেরিস্থান, চিলেকোঠা, আমরা আমাদের ভয়েই লুকিয়ে থাকি এখন, আমাদের কাছেই চুপ করে যাই। এসব আবার হারানোর কি আছে বল? ইরার চোখ বেয়ে কান্নার মতো নেমে আসে কিছু একটা। ইরা রুমাল দিয়ে মুছে নেয়, নিজেকে আপাদমস্তক সামলানোর চেষ্টা করে বলে, তাহলে তাহলে কি করি বলতো? কি করলে যতটুকু আছে রেখে দেওয়া যায়? অতনু অনেকক্ষণ ভাবে। ইরাও নিজের মতো সমস্যা চত্বরে ঘুরে বেড়ায়, যদি কোনো সমাধান মাথায় আসে। শেষমেশ অতনুই বলে, ইরা, সমস্যা আমাদের আছে কিনা জানি না, কিন্তু এই প্রেম বস্তুটা বড় সমস্যাজনক। অন্ততপক্ষে আমরা যদি প্রেম করি সমস্যা বাড়বেই। আপত্তি করল ইরা। কফিতে একটা চুমুক দিয়ে বলল, কেন? আমাদের প্রেমে সমস্যা বাড়বে কেন? অতনু সুগার প্যাকেটগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে বলে চলে, আসলে ইরা, আমরা দুজন আমাদের খুব ভালোভাবে চিনি, আমাদের সবটুকু আমরা জানি। এত পরিচিত প্রেমের পক্ষে বোধহয় স্বাস্থ্যকর নয়। বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি ইরা। কিছুতেই যেন এই কথা মেনে নিতে পারছিল না। খানিকক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, রূপা মেয়েটাকে তোর ভালো লাগে তাই না রে? আমি চলে যাওয়ার পর ওর সঙ্গেই প্রেম করবি? ক্যাফের বারান্দায় এসে সিগারেট ধরায় অতনু। ঘাড় বেঁকিয়ে ইরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোর খুব ঝগড়া করতে ইচ্ছে করছে তাই না? এ প্রশ্ন শুনে চুপ করে যায় ইরা। গোটা সন্ধে আর একটাও কথা বলেনি। মনে মনে ঠিক করেছিল সরে আসবে অতনুর জীবন থেকে। অতনু রূপার সঙ্গে প্রেম করুক, যা পারে করুক, ইরার কি এসে যায়? অতনুর কাছে ব্যাপারটা অবশ্য একেবারেই তেমন ছিল না। ইরাকে এতগুলো সত্যি কথা একসঙ্গে বলতে যথেষ্ট কষ্ট হয়েছিল, কিন্তু না বলে উপায়ও ছিল না। সকালে পড়া, বেলায় কলেজ, তারপর টিউশনি, ফিরে এসে প্রিপারেশন, এর মাঝে রোজকার ঝামেলা জুড়ে দিলে জীবনে আর রইল কি? তাছাড়া নিজেদের জীবনকে বেশি সমস্যাজনক দেখানো একটা নেশার মতো। একবার ধরলে সহজে ছাড়ে না। এর পায়ের চোট লেগেছে বলে এ সিম্প্যাথি নিচ্ছে, ওর পার্স চুরি হয়ে যাচ্ছে, এর টিউশনে গার্জেন দুঃখতা শুনিয়ে দিলে ওর মাইগ্রেন শুরু হয়ে যাচ্ছে। সমস্যার কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ছিল না। তার চেয়ে এই ভালো যে যার নিজের রাস্তায় নিজের মতো। আর ওই এক রূপার গল্প। রূপা কোন স্ট্রিমে পড়ে সেটাই জানে না অতনু, শুধু টুর্নামেন্টের ম্যাচ থাকলে গ্যালারিতে দেখতে পায়। ওটুকুই অতনুর জীবনে রূপার উপস্থিতি। নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকে যখন, রূপার চোখে চোখ পড়ে যায়। ভালো যে লাগে না তা নয়, কিন্তু সে ভালো লাগা নন স্ট্রাইক পর্যন্তই, স্ট্রাইকে আসবে না কোনোদিন। অতনু নিজেই আসতে দেবে না। আজকাল অতনুর মধ্যে কেমন যেন অন্যরকম ধারণা জন্মাচ্ছে। মেঘুদার দোকানে চা খেতে খেতে অর্ককে বলছিল, ভাই, কাউকে ভালো লাগলে তার কাছে যাওয়া উচিত নয়, বুঝলি? অর্ক সিগারেটে একটা টান দিয়ে বলল, ওই ব্যান্ডেজ বাঁধা মেয়েটার কথা বলছিস তো, যে খেলা দেখতে মাঠে আসে? ওর কাছে ভাই না যাওয়াই ভালো, ছ্যাঁকা লাগবেই। অতনু হাসে না, আরো বলে যায়, কাছে এলে সমস্ত মুগ্ধতা চলে যায়, বুঝলি, কিচ্ছু থাকে না। অর্ক অতনুকে ঠেলা মারে, এই যে মানিক আমার, আজকে সেমিফাইনাল, সেকেন্ড ইয়ার আর্টস অনার্সের সাথে খেয়াল আছে? ঢকঢক করে চা খেয়ে উঠে দাঁড়ায় অতনু। সত্যি আজ ভাইটাল ম্যাচ, কোনোভাবেই আলগা দিলে চলবে না। টসে হারে ফার্স্ট ইয়ার, হারলে সেকেন্ড ব্যাটিং অবধারিত। তবে ফার্স্ট ইয়ার এখনো অবধি কেবল রান ডিফেন্ড করেই এসেছে, রান চেস কেমন করতে পারে কেউ দেখেনি। সেকেন্ড ইয়ার আর্টস বেশ শক্তপোক্ত টিম, প্রথম থেকেই ধুমধারাক্কা চালিয়ে খেলছিল। 20 ওভারে রান উঠল 193। ফার্স্ট ইয়ার জেনারেলের ওপেনিং পার্টনারশিপ মন্দ হল না, 6 ওভারে 78 প্রথম উইকেট পড়ল। এরপর শুধু একটা জিনিস দরকার ছিল, যে কোনো একদিক থেকে ধরে ধরে ম্যাচ বার করানো।
উল্টো দিকের ব্যাটসম্যান তো ফুল ফর্মে। পরের উইকেট পড়ল 124-এ। 12 ওভার 1 বল, 8 উইকেট হাতে। 47 বলে 70 অনায়াসে উঠে আসার কথা। আর অতনু তখনও মাঠে রয়েছে। অতনুর ওপর সবার একটা ভরসা জন্মেছে। অতনু থাকলে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়বে, কিন্তু সেদিন হলো না। মানে ম্যাচ জিতল অতনুরাই, কিন্তু ইরা কলেজের সিঁড়িতে একাই বসেছিল। রোদ পড়েছে গায়ে, কিন্তু উঠে কোথাও যেতে ইচ্ছে করছিল না। কিছু একটা ভাবছিল, কিন্তু কি ভাবছিল তাও মনে নেই। এমনি এমনি অন্যমনস্ক হয়ে গেছিল। হঠাৎ দেখল অচেনা একটা ছেলে এসে পাশে দাঁড়িয়েছে। ইরা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কিছু বলবেন? ছেলেটা ভীষণ সিরিয়াস ভাবে ঘুরিয়ে প্রশ্ন করল, আপনি কি শালক সংশ্লেষ করতে পারেন? ইরা বিরক্ত হয়ে বলল, না। কেন বলুন তো? ছেলেটা বোকার মতো হাসতে হাসতে বলল, তাহলেই রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? ছায়ায় আসুন। এমন একটা ফালতু মশকরা শুনে মাথা গরম হয়ে গেল ইরার। আঙুল উঁচিয়ে ছেলেটাকে বলল, এই যে শুনুন, একদম কুল হওয়ার চেষ্টা করবেন না। আমার যেখানে ইচ্ছে আমি সেখানে দাঁড়াবো, বুঝেছেন? বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না, গড়গড় করে বেরিয়ে গেল। ছেলেটাও খুব একটা গুরুত্ব না দিয়ে বয়েজ কমন রুমে ঢুকে গেল। ইরা দাঁড়িয়ে থাকলে না হয় আরো 2-1 কথা বলতো। বিড়বিড় করে বলল, মেয়ে তো নয়, যেন ফণী মনসা, ছবল দিতে আসছে। পাশ থেকে একজন বলে উঠল, আরে ভাই, ফণী মনসা একটা গাছ, গাছ আবার ছবল দেয় নাকি? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।